উৎপাদন বাড়ার পরেও রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ চিংড়ি খাত। ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকায় দাম বেড়েছে ফলের খুচরা মূল্যের। শুল্ক মূল্য বাড়ানোয় বেকায়দায় ব্যবসায়ীরা। এবং 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে কমেছে 1200 টাকা। নতুন দর আজ থেকে কার্যকর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব চিংড়ি ও হিমায়িত খাদ্যপণ্য রফতানি নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা। জনাব গোলাম মোস্তফা, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে এই সংক্রান্ত একটি খবর জেনে নেব। বাংলাদেশের রফতানি আয়ে মৎস্যজাত পণ্যের মধ্যে সবচেয়ে বড় অবদান চিংড়ি খাতের। তবে উৎপাদন বাড়ার পরেও গত 5 অর্থ বছরের মধ্যে কেবল 2 বার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে সম্ভাবনাময় এই খাত। তবে রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খাওয়ার বড় কারণ হিসাবে ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছে ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এদিকে রফতানি বাড়াতে ক্রেতাদের আস্থা ধরে রাখার পরামর্শ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের মাত্র 2% যোগান দিলেও খাতভিত্তিক রপ্তানি আয়ের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে মৎস্য ও মৎস্যজাত পণ্য, যার 90%ই আসে হিমায়িত চিংড়ি থেকে। তবে গত 5 অর্থ বছরে হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ির রপ্তানি চিত্রে দেখা যায় 2010-11 অর্থ বছরের পর 2013-14 অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে এই খাত। আর সম্ভাবনা থাকার পরও গত অর্থ বছর সহ 2011-12 ও 2012-13 অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার কারণ হিসেবে রোগমুক্ত পোনা সংকটের পাশাপাশি ইউরোপ জুড়ে চলা অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 45 to 50% প্রাইস ফল করেছে ব্ল্যাক টাইগার ইউরোপে। যেহেতু আমাদের টোটাল রপ্তানির পরিমাণটায় 75% ইউরোপে, এই জন্য আমরা ওখানে মার খেয়ে গেছে। প্রোডাকশন কিছুটা এফেক্টেড হয়েছে বিকজ অফ ইনসাফিসিয়েন্ট ফ্রাই। এই অবস্থায় রপ্তানি বাড়াতে চিংড়ির উৎপাদন খরচ কমাতে সনাতন পদ্ধতি ছেড়ে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে চিংড়ি চাষের পরামর্শ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির। তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ক্রেতাদের আস্থা ধরে রাখতে রপ্তানিকারকদের পূর্ণাঙ্গ আচরণবিধি মেনে চলাকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সনাতন পদ্ধতি থেকে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে গেলে এবং আমরা যদি কোড অফ কন্ডাক্টটা সঠিকভাবে পরিপালন করি তাহলে অবশ্যই আমাদের চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে এবং যারা চিংড়ি চাষে আছেন তারা আরো উদ্বুদ্ধ হবে চিংড়ি চাষের বিষয়ে, এবং আমরা ভবিষ্যতে এই চিংড়ি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে, অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সমর্থ হব। এদিকে পরীক্ষামূলক চাষে সফল ব্যবসায়ীরাও বলছেন সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে হেক্টর প্রতি বর্তমান উৎপাদন 350 কেজি থেকে বাড়িয়ে 5000 কেজি পর্যন্ত করা সম্ভব। তবে এজন্য চাষি পর্যায়ে আর্থিক সহযোগিতা বাড়ানোর দাবি তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এ নিয়ে বিস্তারিত জানতে আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফার কাছে। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, রিপোর্টে আমরা দেখলাম যে গেল 5 বছরে 2 বার আপনারা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছেন, আর বাকি সময়টা তো হয়নি। আর 2014-15 অর্থ বছরে $51 কোটি প্রায় রপ্তানি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তো আপনারা এই কারণ হিসেবে বলছেন যে ইউরোপের অর্থনৈতিক মন্দাই হচ্ছে এর প্রধান কারণ। তো এ থেকে বেরিয়ে আসতে আপনাদের ব্যবসায়িক পরিকল্পনাটা এখন কি? দেখেন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নেক্সট ইয়ারের যে এক্সপোর্ট টার্গেট করার কথা, সেই মিটিংয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আমরা উপস্থিত ছিলাম। গত বছর কিন্তু আমাদের টোটাল রপ্তানির কোয়ান্টিটি কিন্তু বেড়েছে, কোয়ান্টিটি ওয়াইজ বেড়েছে। যেহেতু প্রাইস 40 to 50% ফল করেছে, এত করে ভ্যালুটা, প্রসিডস আর্নিংটা আমাদের কমে গেছে। কিন্তু আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারিনি টাকার অঙ্কে, কিন্তু উৎপাদনের হার এবং রপ্তানির পরিমাণ আমরা বেড়ে গেছে। এটার বড় কারণ হলো আমাদের ইউরোপ অলমোস্ট 20 to 22% ফল করছে, রুবেল 56% ফল করছে।
আমাদের 76% এক্সপোর্ট শুধুমাত্র ইউরোপে হচ্ছে। যদি এটা আমেরিকাতে হতো, আমেরিকাতে মাত্র 6%, তাহলে কিন্তু আমরা ডলারের ভ্যালু কমে নাই, কমেছে ইউরোর ভ্যালু কমাতে প্রাইস কমেছে, প্রাইস কমাতে এই প্রাইস কমাটা 5 to 10% ইট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু এবছর আপনার সুনামির মতো লাস্ট 20 ইয়ার্সের মধ্যে 45 to 47% প্রাইস কমে চিংড়ি মাছের, এটা কখনো হয়নি। এত করে আমাদের রপ্তানি কমে গেছে। আর এটা আমরা হতাশ না এই জন্য যে ইউরো কারেন্সি, রুবেল কারেন্সির উপর আমাদের বা আমাদের সরকার কারো কোনো নিয়ন্ত্রণ নাই। এটা আপনার রাশিয়ার উপর এম্বার্গোর ফলে এটা হয়েছে অর্থনীতিতে। তো এই লসটা কাভার করার জন্য আমরা আমাদের স্টক কম দামে বিক্রি করছি, কেননা আমাদের চাষিরা নতুন মাল উঠতেছে, তাদের কাছ থেকে আবার কেনার জন্য আমরা যদি কন্টিনিউ না করি তাহলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। আর গভর্নমেন্ট, ফিশারিজ মিনিস্ট্রি, ফিনান্স মিনিস্ট্রি এবং বাণিজ্য মন্ত্রণালয় ওনারা সবাই অবহিত আছেন এবং আই হোপ দে আর কামিং ফরওয়ার্ড টু হেল্প আস উইথ সাম পলিসিস অ্যাবাউট লিকুইডিটি ক্রাইসিস যেটা হয়ে গেছে, এটাকে পরিপূর্ণ করে যাতে করে ফ্যাক্টরিগুলো আবার মাছ কিনতে পারে। আর আপনি যে একটা প্রশ্ন করেছেন যে আমরা ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে দেখেন প্রাকৃতিক দুর্যোগের সাথে এই সেক্টরটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ চিংড়ি মাছের চাষ তো আর অন্য জায়গায় হয় না, উপকূলীয় অঞ্চলে হয়। যখনই কোনো ঝড়, যেমন 2 বছর 3 বছর আগে আপনার আইলা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটাও একটা কারণ ছিল তখন আমাদের এক্সপোর্ট। আবার এই রিসেন্টলি গত সপ্তাহে যে আপনাদের ঘূর্ণিঝড় হলো, বন্যা হলো, এতে করে অনেক পন্ডের মাছ চলে গেছে। এটা তো সরকার বলেন বা ব্যক্তিগতভাবে কেউ কিছু করার নাই। আমরা অনেকটা অসহায়ের মধ্যে, আমাদের দেশে কোনো বীমা নাই, there is no insurance policy for the shrimp sector. আচ্ছা গোলাম মোস্তফা, যদি জানতে চাই আমি যে সেটা হচ্ছে যে ইউরোপের কোন কোন দেশে এখন চিংড়ি রপ্তানি হচ্ছে এবং ইউরোপের বাইরে অন্যান্য দেশে আমাদের দেশের চিংড়ির চাহিদা কেমন এবং সেখানে রপ্তানি বাড়াতে আপনাদের উদ্যোগটি বর্তমানে এখন কি রয়েছে? বা আপনাদের কর্মপরিকল্পনা ইউরোপে কেমন? এক সময় ছিল যখন আমরা শুধু জাপানে এক্সপোর্ট করতাম 80%, ব্ল্যাক টাইগার শ্রিম্পস, আই এম টকিং অ্যাবাউট ব্ল্যাক টাইগার শ্রিম্পস। তারপরে আমরা গেলাম আমেরিকাতে, আমেরিকাতে আমরা খুব ভালো মার্কেট। দিন দিন আমাদের প্রোডাক্টগুলো আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্ট করছি। মানে ভ্যালুয়েটেড মিনস হলো যে সরাসরি আপনার তেল খোসা ছেড়ে কুক করে তারপরে আপনার ভেনটা উঠিয়ে ছোট কনজিউমার প্যাক করে, এটাকে বলা হয় ভ্যালুয়েটেড প্রোডাক্ট করে। ইউরোপ আমেরিকার কোম্পানিগুলোর ব্র্যান্ডও আমরা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিগুলা আমরা ওদের ব্র্যান্ডে আমরা প্যাক করছি। এত করে আমরা বেটার প্রাইস পাচ্ছি। ইউরোপে 76%, ইউরোপের বেলজিয়াম, জার্মানি, ইউকে এসব কান্ট্রিগুলোতে আমরা মেইনলি করছি এখন। রাশিয়াতে আমাদের 10 to 15% গ্রো করছিল, কিন্তু রুবেলের কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর আমাদের ফ্যাক্টরিগুলো 56 ফ্যাক্টরি ইউরোপিয়ান ইউনিয়ন কমপ্লায়েন্ট প্লান্ট। আমাদের ওই দিকটা আমরা এগিয়ে আছি। অন্যান্য সেক্টর যেমন কমপ্লায়েন্ট একটা প্রবলেম, আমাদের কোনো কমপ্লায়েন্স প্রবলেম ইনশাল্লাহ নাই। এই ইউরোপিয়ান ইউনিয়ন গত 1 মাস আগে তারা বাংলাদেশ ভিজিট করে গেছে 2 বছর পরে। আপনি শুনলে খুশি হবেন, দে এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন ওভার আওয়ার অথরিটি, আওয়ার প্লান্ট, আওয়ার ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর উপর তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। আর অন্যান্য দেশের চিংড়ি মাছের ডিমান্ড আছে। ইফ ইউ ওয়ান্ট টু সেল, আমি $1 কমে যদি বিক্রি করতে চাই, সমস্ত চিংড়ি মাছ আপনার একদিনে বিক্রি করতে পারেন, কিন্তু এখানে মার্জিন খুব কম থাকে। ইট ইজ ভেরি কম্পিটিটিভ। আর আমরা ব্ল্যাক টাইগার, বাগদা চিংড়ি যেটা বলি আমরা, টাইগার প্রন, এই টাইগার প্রনরে আমরা স্পেশালিস্ট। আমরা কম দামে ভ্যানামি প্রজাতির যে চিংড়ি মাছটা চায়না, ইন্ডিয়া, থাইল্যান্ড করছে, এটা আমাদের দেশে আমরা করছি না। আমাদের অথরিটি এটা করতে দিচ্ছে না, এই জন্য এটা রিস্ক আছে, হ্যাজার্ডাস আছে, এটা রোগ বিমারের বালাই বেশি। আমাদের যেহেতু ছোট্ট দেশ, আমাদের সরকার আমাদেরকে ব্ল্যাক টাইগারটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। এবং আমরা সেমি ইন্টেন্সিভ কালচারে ইপিবির যে ভাইস চেয়ারম্যান বলল, আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে একটা পাইলট প্রজেক্ট করেছি, নিজেরা চাঁদা উঠেয়া, যে আমরা কেন চাষ করে দেখাই না। সেখানে যদি আমরা সঠিকভাবে ভাইরাস মুক্ত পোনা দিতে পারি, ফিড দিতে পারি এবং পন্ডগুলোকে যদি আমরা প্রিপারেশন করি, গভীরতা মেনটেন করি এবং ঠিকমতো পানির ম্যানেজমেন্টটা করি, তাহলে আমাদের দেশে অলরেডি আমরা গত বছর
মাননীয় মন্ত্রীকে আমরা নিয়ে পোনা ছেড়েছি, মাছ ধরেছি। আমাদের সাকসেস স্টোরি হলো আমরা 5,000 কেজি পার হেক্টর উৎপাদন অলরেডি আমরা অ্যাচিভ করে ফেলেছি। মানে করবো না, এটা আমরা করে ফেলেছি। যেখানে এত বছর 20 বছরে আমরা 300 কেজির মধ্যে হাবুডুবি খাচ্ছিলাম, 300 থেকে 350। 300 350। যদি আমরা 4,000 থেকে 5,000 কেজি উৎপাদন লক্ষ্যমাত্রা চাষিদেরকে উদ্বুদ্ধ করে করতে পারি, অন্তত নতুন কোনো এরিয়া লাগবে না। যে এরিয়া 2,76,000 হেক্টর জমিতে চিংড়ি মাছের চাষ হয়, এটা 20% জমিও যদি আমরা সেমি ইন্টেন্সিভ কালচার করতে পারি, আমাদের এক্সপোর্ট গিয়ে দাঁড়াবে $3 বিলিয়ন। তো যে জানতে চাইবো যে আমরা জানি যে চিংড়ির ক্ষেত্রে ভারত, ভিয়েতনাম এবং থাইল্যান্ড বেশ এগিয়ে বাংলাদেশের তুলনায়। তো সেটির কারণ কি জানতে চাইবো, এবং আমাদের দেশের চাষিরা কি তাদের সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে চাষ করার জন্য উপযুক্ত পোনা পাচ্ছেন কিনা, তাদের কি সমস্যা রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি কি উপায় রয়েছে, সামগ্রিকভাবে জানতে চাইবো আপনার কাছে। দেখেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনাম তিনটা দেশে কিন্তু আমাদের সরাসরি প্রতিযোগী। প্রথমত তাদের আপনার এরিয়া অফ কাল্টিভেশন এরিয়া বড়, দেশ বড়, তাদের কোস্টাল বেল্ট বড়। সেটাই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমাদের পার হেক্টর প্রোডাকশন ছিল লাস্ট 20 ইয়ার্সের মধ্যে আমরা বসে আছি 300 থেকে 350 কেজি পার হেক্টর। ওরা সেমি ইন্টেন্সিভ, এমনকি ইন্টেন্সিভ কালচার করেও ওরা আপনার 20,000 কেজি পার হেক্টর চলে গেছে। ওখান থেকে আমি একটু আগে যেটা বলছিলাম, আমরা অতটুকু না গিয়ে যে বর্তমান যে সনাতন পদ্ধতি আছে এটাকে ইমপ্রুভ করে পন্ড প্রিপারেশন করে রোগমুক্ত পোনা দিলে এবং ফিড ঠিকমতো দিলে, আমরা এখান থেকে অলরেডি আমাদের পাইলট প্রজেক্ট কক্সবাজারে যেটা করেছি, আমরা 5,000 কেজি উৎপাদন করতে সক্ষম হয়েছি। এবং প্রাইভেট সেক্টরে 2-1টা ফ্যাক্টরি, 2-1টা প্রজেক্ট করছে এই চাষটা যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা প্রথমে গভর্নমেন্ট খুব অ্যাক্টিভ এই বিষয়ে। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ তারা আপনার অলরেডি একটা প্ল্যান নিয়েছে যে সরকারি জমিগুলো কক্সবাজার এরিয়াতে লিজ দিয়েছিল, ওই জমিগুলোর মধ্যে ক্লাস্টার ফার্মিং করে কিছু কিছু চাষিদেরকে এনে তাদেরকে সঠিকভাবে পোনা দিয়ে, ফিড দিয়ে এবং আর্থিক সহায়তা দিতে হবে। অর্থায়নটা একবারে অ্যাবসেন্ট। কেন হচ্ছে না ওইসব দেশের? বাংলাদেশের চিংড়ি মাছ চাষের জন্য কোনো ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিং অলমোস্ট নীল, কেউ পয়সা দেবে না। তাহলে আপনার চিংড়ি মাছ কিন্তু একটা ব্যয়বহুল কর্মযোগ্য। চিংড়ি মাছ কিন্তু জমিগুলো যাদেরকে দেওয়া হয়েছে তারা কিন্তু অত্যন্ত রিচ পিপল না। কিন্তু চিংড়ি মাছের চাষ করতে হলে আপনাকে, যেমন আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা 80 লক্ষ টাকা খরচ করে একটা পাইলট প্রজেক্ট করেছি। 80 লক্ষ টাকা খরচ করার পরে আমরা গিয়ে রেজাল্ট পেয়েছি। তো একটা কৃষক তো টাকাই পাচ্ছে না, সে রেজাল্ট পাবে কিভাবে? পোনার কথা, আমাদের ট্রলারগুলো যে বহিঃসমুদ্রে মাছ ধরে ওখান থেকে মাদার শ্রিম্পস অক্সিজেন দিয়ে এনে আমাদের দেশের হ্যাচারিগুলো পোনা করছিল। আউট অফ 10 মাদার শ্রিম্পস 8টাই কন্টামিনেট হয়ে যায় যখন তাদেরকে হ্যাচারিতে আনা হয়। তো ওই পোনাগুলোর মর্টালিটি অ্যাবাউট 70 to 80%। এই জন্য প্রোডাকশন আগাচ্ছে না। গত বছর কি করেছে, শ্রিম্পস ফাউন্ডেশন তারা উদ্যোগ নিয়ে, সরকারের সহায়তা নিয়ে হাওয়াই, আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে সেখানে প্যাথোজেন ফ্রি মাদার শ্রিম্পস এনে বাংলাদেশে হ্যাচারিতে পোনা উৎপাদন করে সাকসেসফুল হয়েছে। এই সাকসেসটা আমাদের আবার 2 কোটি 2.5 কোটি পোনা হবে। তো এটা দিয়ে সাফিসিয়েন্ট না। এটা যদি আরো এগিয়ে নেওয়া যায়, পাশাপাশি অর্থায়ন করে চাষিদেরকে উদ্বুদ্ধ করা যায়, আমরা যদি 20% বর্তমান জমিতেও করি, তাহলে আমাদের 2.5 লক্ষ টন এক্সট্রা চিংড়ি উৎপাদিত হবে। আমরা ভারত বা অন্য পার্শ্ববর্তী দেশকে আমরা ছাড়িয়ে যাব। এই জন্য আমরা ব্ল্যাক ট্যাগের যে শ্রিম্পস করি, এটা কিন্তু এখন আর ভারতে উৎপন্ন হয় না। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ শ্রিম্পস। টাইগার প্রন এটা $1 $1.5, অন্য যে কোনো শ্রিম্পস থেকে এটা দাম বেশি পার কেজি। জনাব গোলাম মোস্তফা, আমরা একটু রফতানির প্রসঙ্গে যদি এবার আসি, বলেন। যে আমরা জানি যে হচ্ছে জাতীয় চিংড়ি নীতিমালা 2015 প্রণীত হয়েছে খুব নিকটতম সময়ে। এছাড়াও হচ্ছে রফতানিকারক, আমদানিকারক দেশগুলোর সাথে আপনারা কি কি ধরনের কোড অফ কন্ডাক্ট মেনে চলেন? আচরণবিধি, নীতিমালাগুলো কেমন? দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ একটা কন্ট্যাক্ট আছে। দে আর দি কাউন্টার পার্ট অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের ফুড সেফটি, বেস্ট aquaculture যেটা
যে যে নীতিমালা পালন করতে হবে, বাংলাদেশ সব নীতিমালা পালন করে। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সবার জন্য সারা পৃথিবীতে একই আইন বলবৎ আছে। সেই আইনটা আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ তাদের পক্ষ থেকে আমাদের মনিটরিং করা হয়। মনিটরিং করে তারা 2 বছরের পরে পরে বাংলাদেশ অডিট করতে আসে। যেমন 2 মাস আগে এসেছিল, দি এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন লিখিত আপনার 50 পৃষ্ঠার একটা রিপোর্ট আছে, এটার মধ্যে আমরা ইন্টারনেটে পাবেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের এখন 75 প্লান্ট ইজ কমপ্লায়েন্ট প্লান্ট আছে, সবাই আমরা ইউরোপে এক্সপোর্ট করতে সক্ষম। এবং আমাদের যে নীতিমালা, মৎস্য চিংড়ি নীতিমালা, এটা নীতিমালায় কিন্তু শুধু রপ্তানি না, কালচার থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার, আপনার কি পোনা হবে, কি মেডিসিন ইউজ করতে পারবে, কি ল্যাব টেস্ট হবে, সব কিছু বর্ণনা থাকে সেখানে। সুতরাং এটা আমাদের এখন আর নীতিমালায় কোনো গ্যাপ নাই বাংলাদেশের। আমাদের ফিড ল আমরা করে ফেলেছি, আমরা শুনলে খুশি হবেন, আমরা হ্যাচারি ল করে ফেলেছি, আমাদের কোয়ালিটি কন্ট্রোল আইন তো আগে থেকে আছে। সুতরাং এদিক থেকে আমরা আন্তর্জাতিক মানের সক্ষমতায় পৌঁছে গেছি। এখন আমাদের মেইন কাজটা করতে হবে, চাষ করতে হবে। চাষ বাড়ালে রপ্তানি বাড়বে, চাষ বাড়ালে প্রোটিন বাড়বে, চাষ বাড়ালে সবকিছু বাড়বে, কৃষকদের জীবন মান উন্নয়ন হবে। এবং আমরা খুব আশাবাদী যে বর্তমান মাননীয় মৎস্যমন্ত্রী উনি সরজমিনে গিয়ে, ওনার ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওনার সরজমিনে গিয়ে তাদেরকে ফাইন্যান্সিং করার জন্য ব্যাংকারদেরকে ডাকিয়েছে। ব্যাংকাররা মিলে একটা কমিটি করা হয়েছে যাতে করে টাকা দিলে আবার টাকাটা খেলাপি না হয়ে যায়। এবং আমরা যারা এক্সপোর্ট করে চাষিদেরকে লিঙ্ক করে দেওয়া হচ্ছে। কন্ট্রাক্ট ফার্মিং করে যদি আমরা আগাই, আমরা যদি ভারত বা অন্যান্য দেশের অভিজ্ঞতাগুলো নেই, তাহলে আমরা, আমার মনে হয় এই চিংড়ি সেক্টর থেকে আমরা কয়েক বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে পারবো। জনাব গোলাম মোস্তফা, আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে বাংলাদেশ থেকে যেসব চিংড়ি রপ্তানি হচ্ছে, তা আমদানিকারক দেশগুলোর অভিযোগ যে আমাদের দেশের চিংড়িতে বিভিন্ন অপদ্রব্য সিরিজ দিয়ে পুশ করা হচ্ছে। এ কারণে গেল বছর কিন্তু আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, এমনকি লাইসেন্স স্থগিতেরও ঘটনা ঘটেছে। তো এই বিষয়টি কেন ঘটছে এবং এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কি ভূমিকা রয়েছে বা আপনারা কি করছেন, কি ভাবছেন? দেখেন, এই বিষয়ে আমি একটু স্পষ্ট কিছু কথা বলছি। মিডিয়াতে যে কথাগুলো আসে সবগুলো কিন্তু সঠিকভাবে রিপ্রেজেন্ট হয় না। আমাদের অথরিটি আমাদের রেগুলারলি প্রত্যেক বছর লাইসেন্স রিনিউ করে। ওনারা রিনিউ করতে গেলে কোনো ফ্যাক্টরি যদি কোনো গ্যাপ থাকে, তার যদি কোনো সক্ষমতা না থাকে, কোনো দোষ ত্রুটি থাকে, তারা কোনো টেম্পারেচার বা এটা সেটা ওরা শুধরাতে পারে। এটা কন্টিনিউয়াস প্রসেস। স্টুডেন্ট পরীক্ষা দিলে পাস ফেল করবে, এটা আমাদের অথরিটির সাথে। যখনই কোনো একটা ফ্যাক্টরির বিরুদ্ধে অ্যাকশন নেন, নট নেসেসারিলি যে এটা বিদেশি ক্রেতাদের অভিযোগের কারণে। বিদেশি ক্রেতারা যখন অভিযোগ করবে, যখন কনসাইনমেন্ট যায়, সেখানে এটা পরীক্ষা হয়, পরীক্ষাতে যদি না টিকে ইট উইল বি রিটার্ন। বাংলাদেশে ইনশাল্লাহ এই 2 বছরের মধ্যে কোনো রিটার্ন আসেনি অভিযোগের কারণে, কোয়ালিটির কারণে। চাষিদের কাছ থেকে তো আপনারা সরাসরি যদি না কিনে থাকেন, আমরা জানি যে চাষিদের কাছ থেকে এক শ্রেণীর ব্যবসায়ীরা কিনেন, ব্যবসায়ীদের কাছ থেকে হয়তো আপনারা কিনে নিয়ে আসেন। তো এই যে মাঝামাঝি যে একটি ব্যবসায়ীরা রয়েছেন, এদের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটছে, এরকম কিন্তু এটা অভিযোগ পাওয়া ঘটছে, গেছে। এটা সত্য। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এটা বন্ধ করার জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা অনেক সহযোগিতা করছে। এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পয়সা দিয়া পাহারাদার বসায়া, ইন্সপেকশন বসায়া, গত বছর আমার অ্যাসোসিয়েশন থেকে আমরা 22 লক্ষ টাকা খরচ করেছি শুধু এই মনিটরিং এক্সপেন্সেস। কিন্তু আইন শৃঙ্খলা আইন অমান্য করে এমন একটা ঘটনা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আইন হাতে তুলে নিতে পারি না। আমি আশা করি যে এটা আইন শৃঙ্খলা এবং অ্যাডমিনিস্ট্রেশন আরো শক্তভাবে, কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এগিয়ে আসবে। কেননা এটা দেশের ক্ষতি, আমাদের ফ্যাক্টরিগুলোরও ক্ষতি। কেননা যে সাগুদানা মিশিয়ে আনে, এটা তো আর আমরা এক্সপোর্ট করি না, আমরা এনে ডিহেডিং করার, ওয়াশ করার পরে চলে যায়। এই লসটা আছে ফ্যাক্টরির হাতে। কিছু চাষি এবং ফ্যাক্টরির মাঝে কিছু লোক মধ্যস্বত্ব যারা এই কাজটা করে, তারা শুধু ইন্ডাস্ট্রির শত্রু না, তারা দেশেরও শত্রু। জনাব গোলাম মোস্তফা, আমরা আশা করি যে ধরনের ঘটনা আর ঘটবে না, এবং রপ্তানি খাতে আরো অনেক বেশি এগিয়ে যাবে। জনাব গোলাম মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফার সঙ্গে। আমাদের কথা বলার বিষয়বস্তু ছিল চিংড়ি ও হিমায়িত পণ্য রপ্তানি নিয়ে। যাচ্ছি পরের প্রসঙ্গে।
ফল আমদানির ওপর হঠাৎ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন বর্ধিত শুল্ক মূল্য আরোপ করায় বেকায়দায় পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। এক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী আমদানিকৃত এক একটি কন্টেইনারে 1.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত বাড়তি টাকা গুনতে হবে। এই অবস্থায় বন্দর থেকে আমদানিকৃত ফলের কন্টেইনার খালাস বন্ধ করে দিয়েছেন তারা। এ কারণে বাজারে সরবরাহ সংকট দেখা দেয় আপেল, কমলা, মাল্টা সহ বিভিন্ন বিদেশি ফলের দাম কেজি প্রতি 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চলতি অর্থ বছরের বাজেটে আমদানিকৃত তাজা ফলের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় আগের নির্ধারিত অর্থাৎ 93% শুল্ক হারেই ফল আমদানির জন্য এলসি খোলেন আমদানিকারকরা। কিন্তু 16 জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের এক সভা থেকে প্রতি কেজি আপেলে 10 টাকা 73 পয়সা, কমলায় 8 টাকা 65 পয়সা এবং মাল্টায় 6 টাকা 8 পয়সা করে বর্ধিত শুল্কায়ন মূল্য নির্ধারণ করে দেয়। আর তা কার্যকর করা হয়েছে 26 জুলাই থেকে। এতে কন্টেইনার প্রতি 1.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত বেশি শুল্ক মূল্য গুনতে হচ্ছে বলে দাবি আমদানিকারকদের। তাই অনেকে আর্থিক ক্ষতির আশঙ্কায় বন্দর থেকে কন্টেইনার খালাস বন্ধ করে দিয়েছে। কোনো বাজেট ছাড়াই ডিউটি কেন বাড়বে আমরা কিছু বুঝতে পারি নাই। পরে খবর নিয়ে দেখি এনবিআর এর ক্ষমতা বলে এই ডিউটি বাড়ানো হয়েছে। এইদিকে এর প্রভাব পড়তে শুরু করেছে ফলের বাজারে। প্রতি কেজি আমদানিকৃত ফলের দাম ইতোমধ্যে 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়ে গেছে। 250 থেকে 300 মাল কারণ বিক্রি করতাম, আর সেখানে এখানে 50 কারণ মাল বিক্রি করতে পারতেছি না। আমরা যদি এখান থেকে 300 টাকা দিয়ে নিই তাহলে আমাদের পড়তে হইতেছে 130 টাকা। আমরা তো 100 টাকার উপর বেচতে পারতেছি না। শুল্ক মূল্য বেড়ে যাওয়ায় অবৈধ পথে ফল আমদানি বেড়ে যাবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ছোটপথে মাল আসলে আমাদের আরো তো লস হবে। ভারত থেকে অবৈধভাবে আসবে, এখন আমরা বলতে পারি আনতে পারবো না, দাম বাড়ে যাবে, তখন সরকার রাজস্ব হাত থেকে বঞ্চিত হবে। তবে চট্টগ্রাম কাস্টম হাউসের শীর্ষ কর্মকর্তা জানান, বাজার ব্যবস্থা মূল্যায়ন করে ফলের উপর বর্ধিত শুল্ক মূল্য আরোপ করা হয়েছে। গত 5 বছরের ভিতরে বাজারের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। কাস্টমস ভ্যালুয়েশন এই বিষয়টি দেখে মূল্যের যদি কোনো অসামঞ্জস্য থাকে এটি তাদের চোখে ধরা পড়েছে এবং এনবিআর এর সাথে কনসাল্ট করে বাজারের অবস্থা বিবেচনা করে এই ভ্যালুটাকে একটু আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করেছে। প্রতি বছর ফল আমদানি থেকে চট্টগ্রাম কাস্টম হাউস 1.5 থেকে 2000 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। মূলত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে এসব ফল আমদানি করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুনের দাম নির্ধারণ করে। বাজুসের এই সিদ্ধান্তে সব ধরনের স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে 1224 টাকা করে। আজ থেকে কার্যকর হয় এ মূল্যে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ 41,757 টাকা, 21 ক্যারেট 39,657 টাকা, 18 ক্যারেট 33,009 টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 21,870 টাকায়। বিশ্ববাজারে দরপতনের ফলে চলতি বছর এ পর্যন্ত 4 বার স্বর্ণের দাম কমানো হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে। আন্তর্জাতিক বাজারে এখন প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $1086। এদিকে স্বর্ণের দামের সঙ্গে রূপার দামও কমেছে, প্রতি ভরি বিক্রি হচ্ছে 933 টাকায়। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে। অফিসটা কবে কিনলে? ওটা এসি। তাহলে এসি রুমে বসে ঘামছিস যে? 100 স্কয়ার ফিটের রুম আমার, 2 টনের এসি লাগিয়েছি, তারপরও দোকানদার বলছে আরো লাগবে। আচ্ছা বন্ধু বল, নামি কোম্পানির দাম এসিটা তো আমি কিনেছিলাম। আরে বোকা, নামি ব্যাংক থেকে টাকা তুললেই বুঝে নিবি না? এখন সঠিক বিটিইউ, 100% কপার টিউব, স্মার্ট লুক, বিদ্যুৎ সাশ্রয় এসি বলতে ওয়ালটনকেই বোঝায়। সর্বোচ্চ প্রযুক্তির চ্যালেঞ্জ নিয়ে এখন আমরা মান ও দামে অপ্রতিদ্বন্দ্বী, তাই শুধুমাত্র আমরাই দিচ্ছি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। দেখছেন এই সময়ের বাণিজ্য। এক সপ্তাহের এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। দর্শক, চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো 2015। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই
3 দিনের প্রদর্শনী উদ্বোধন করবেন। আর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি লিপির কাছে। মাহমুদ, আপনি জানেন যে চট্টগ্রামে এই প্রথমবারের মতো কিন্তু আসলে বিশ্বমানের যে গার্মেন্টস সেক্টরের যে প্রদর্শনী সেটা শুরু হচ্ছে। অন্যান্যবার যেটা হয় সেটা অর্থ ছোটখাটো করে করা হয়, কিন্তু এবার কিন্তু বিশাল আয়োজন নিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 11টার দিকে কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়েছে এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অনুষ্ঠানের যে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী সহ বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা উপস্থিত আছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা বক্তব্য রাখছেন। এবং এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রামে এই যে প্রদর্শনীটা হচ্ছে এটা কিন্তু আপনি জানেন যে 2021 সালে যে গার্মেন্টস সেক্টরের প্রায় 50 বিলিয়ন রপ্তানি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই আয়োজনটাকে সামনে রেখে কিন্তু এই প্রদর্শনী এখানে আয়োজন করা হয়েছে। এবং এখানে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস গুলো আছে, বিশেষ করে চিটাং এবং তার বাইরেও দেশের অন্যান্য স্থানে আছে, তাদের প্রায় বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশ নিচ্ছে এবং মেলাটা হয়তো কিছুক্ষণ পরে উদ্বোধন করা হবে। এবং এখানে যে আয়োজকরা আছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বাংলাদেশের যে বিভিন্ন গার্মেন্টস তারা প্রদর্শনী করবে, পাশাপাশি মেশিনারিজ, ফেব্রিক সহ গার্মেন্টস সেক্টরের যে সেফটি এবং সিকিউরিটির জন্য যে যে আয়োজনগুলো দেশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সবগুলোই আয়োজন কিন্তু এখানে প্রদর্শিত হবে। এবং এখানে যে আমরা দেখেছি যে বিভিন্ন যে বিদেশি ক্রেতারা, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকান প্রত্যেকটা দেশের কিন্তু ক্রেতারা উপস্থিত আছেন এবং তারা কিন্তু তাদের মতামতগুলো তুলে ধরছেন এবং তারা কিন্তু বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প সেটার কিন্তু সবগুলো জিনিস যেই প্রদর্শনীতে কিন্তু তারা এক ছাদের নিচে দেখতে পারবে। এবং এখানকার আয়োজকরা এর আগে অনুষ্ঠান শুরুর আগে আমি কথা বলেছিলাম, তারা আশা করছে এই যে প্রদর্শনী, এই প্রদর্শনীটা কিন্তু বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প বিকাশ, সেই বিকাশে একটা বড় ভূমিকা রাখবে। এবং পাশাপাশি এই আলোচনা সভার বাইরেও কিন্তু যে 3 দিন ব্যাপী যে প্রদর্শনীটা, সেই 3 দিনে 2 দিন কিন্তু বিশেষ সেমিনার থাকবে এবং এটা হচ্ছে এই প্রদর্শনী আয়োজনের একটা বিশেষ দিক। এবং সেই সেমিনারটা কিন্তু আমরা দেখেছি যে 4 দিন যে 2 দিন সেটা কিন্তু 4টা সেশনে বিভক্ত থাকবে এবং সেখানে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং এটার জন্য যে অবকাঠামো উন্নয়ন এইসব বিষয়ে আলোচনা থাকবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। মাহমুদ। দর্শক, চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল থেকে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো 2015। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ 3 দিনের প্রদর্শনী উদ্বোধন করবেন আর সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। যাচ্ছি পরের প্রসঙ্গে। মন্ত্রণালয়কে অভিহিত না করেই মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বদলি বিষয়ে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। বুধবার বিকেলে সচিবালয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের 448 জন নন ক্যাডার কর্মকর্তা পদোন্নতির দাবিতে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই সময় অর্থমন্ত্রী বলেন, আমলাতন্ত্রের দীর্ঘসূত্রতার কারণেই প্রশাসনের নানা ধরনের জটিলতা তৈরি হয়, কিন্তু রাষ্ট্রের স্বার্থেই সহসায় আমলাতন্ত্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। এ সময় নবম গ্রেডভুক্ত ক্যাডারদের প্রথম শ্রেণীর দায়িত্ব প্রদানের তারিখ থেকেই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে পদোন্নতির দাবি জানান কর্মকর্তারা। এইসব যে ইরেগুলারিটি, ইটস নট আননোন। এটা দেখা যায় বিভিন্ন পর্যায়ে এই ইরেগুলারিটি রিমুভালের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এমনই এটা স্থবিরতা বিরাজ করে এই অডিটর জেনারেলের দপ্তর বলা যেতে পারে। এমনই স্থবিরতা যে তার কোনো কোনো নিরসন হয় না, বাস্তবায়ন হয় না। এটা খুব আমার কাছে খুব অফেন্সিভ মনে হচ্ছে যে ফাইন্যান্স অফিসার নিয়োগ হয়ে গেছে ভারতের খোলা বাজার থেকে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে 30 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের প্রস্তাব পাশ হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। বুধবার সকালে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাব পাশ হয়। এছাড়া সিরাজগঞ্জে 22 বছর মেয়াদী 400 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রস্তাব পাশ করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ নৌপথের 53টি রুট ক্যাপিটাল ড্রেজিং কাজের ক্রয় প্রস্তাব এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের অধীনে জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্যাকেজের ক্রয় প্রস্তাবও পাশ হয় মন্ত্রিসভার বৈঠকে। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে পুষ্টি মাস উদযাপন করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নেসলের প্রধান কার্যালয়ে উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিভিন্ন বিভাগের সমন্বয় সাধনের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির অবস্থা পরিবর্তনেই নেসলে বাংলাদেশের উদ্দেশ্য বলে জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী, ডাক্তার মনিরুজ্জামান ভূঁইয়া ও ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি সহ অন্যরা। স্মার্টফোন ও ফিচার ফোনের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দেশে যাত্রা শুরু করেছে এসিআই গ্রুপের মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড স্টাইলাস। স্মার্টফোন দুটির একটি অক্টাকোর প্রসেসর ও 4000 mAh ব্যাটারি সম্পন্ন, অন্যটি Q75 কোয়াড কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন ললিপপ সহ 5 ইঞ্চি এলইডি ডিসপ্লের। এসিআই কনজিউমার ব্র্যান্ডের বিজনেস ম্যানেজার রফিক উদ্দিন জানান, বর্তমানে শুধু ঢাকা ও চট্টগ্রামে পাওয়া গেলেও শিগগিরই সারা দেশের মোবাইল ফোন আউটলেটগুলোতে স্টাইলাসের ফোন পাওয়া যাবে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ক্রিসমাসের এখনো মাস 5 বাকি থাকলেও লন্ডনে এখনই শুরু হয়ে গেছে এ উপলক্ষে কেনাকাটা। আর বিক্রেতারা বলছেন, ক্রেতাদের আগ্রহ থাকায় এবার বড়দিনের বেশ আগে থেকেই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন তারা। আগস্ট মাস সবেই শুরু হয়েছে। লন্ডনে এখন গ্রীষ্মকাল, চলছে গ্রীষ্মের ছুটিও। তাই এমন সময়ে শহরের বিভিন্ন দোকানে বুড়ো সান্তার দেখা পাওয়াটা অবাক ঘটনাই বটে। এবার যেন বড়দিনের আনন্দ একটু আগে ভাগেই শুরু হয়ে গেছে এখানে। উৎসবের 143 দিন বাকি থাকলেও দোকানে দোকানে ক্রিসমাসের সাজসজ্জা আর কৃত্রিম তুষারপাত যেন সে কথারই প্রমাণ দেয়। ক্রিসমাসের আনন্দ শুধু একদিনের নয়, বছর জুড়েই যেন এর রেশ থাকে, সে চিন্তা থেকেই আমাদের এমন আয়োজন। মূলত গরমের ছুটিতে কেনাকাটা করতে এসে আসন্ন উৎসব উপলক্ষেও শপিং শুরু করেছেন ক্রেতারা। আর এতে লন্ডনবাসীর সঙ্গে সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসা লোকজনও। আসলে ক্রেতাদের চাহিদা থেকেই আমাদের এমন আয়োজন। তারা যদি আগ্রহ না দেখাতো তাহলে আমরা দোকানই খুলতাম না। তাছাড়া আমারও মনে হয় বড়দিন শুধু একদিনের জন্য আসে না। লন্ডনের দোকানিরা মনে করছেন, বড়দিনের উৎসবকে ভালোভাবে উদযাপনে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া দরকার। তাই ক্রেতা আকর্ষণের অন্যতম এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নন তারা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। বিশ্বজুড়ে ভ্রমণ পিয়াসীদের কাছে বেড়ানোর আদর্শ স্থান লন্ডন। বিশেষ করে এশিয়ানদের কাছে এই শহরের জনপ্রিয়তার শেষ নেই। বহুবার নানা পরিসংখ্যানে উঠে এসেছে এমন সব তথ্য। চমৎকার সব পর্যটন স্পটে ঘুরে বেড়ানো কিংবা শপিং এর পাশাপাশি পর্যটকরা চেখে দেখেন শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী হোটেল রেস্তোরাঁর সুস্বাদু সব খাবার। বহুজাতিক লোকজনের বাস হওয়ায় খাবারেও রয়েছে বেশ ভিন্নতা। এক জরিপে উঠে আসা লন্ডনের এমনই কিছু বিখ্যাত রেস্টুরেন্টের খবর জানাবো এবার। লাল ডাবল ডেকারে চড়ে গোটা লন্ডন ঘুরে যখন ক্লান্ত হয়ে পড়বেন, তখন পেট পূজা করতে ঢুকে পড়তে পারেন শহরের নামী রেস্টুরেন্ট দ্য ক্লোভ ক্লাবে। শেফ ইসা খায়েসের তৈরি নানান নিরামিষী পদ দিয়ে সেরে নিতে পারেন আহার। এখানে 35 পাউন্ড দিয়ে 3 কোর্স এবং 5 কোর্সের দুপুরের আহারের জন্য আপনাকে গুনতে হবে 65 পাউন্ড। লন্ডনে ইতালিয়ান খাবারের জন্য বিখ্যাত রেস্টুরেন্ট ক্যাফে মুরানো। অন্যান্য আইটেমের মধ্যে এখানকার ইতালিয়ান ঐতিহ্য মেনে রান্না করা ডাল, বার্কসওয়েল চিজ এবং ম্যাসকারপোনে এপ্রিকট লোকের বেশি পছন্দ। ডাব্বুসের শেফ ফিটজ রোভারিয়ার তৈরি স্মোকি টিনজাত সেলারিক এবং আধ সেদ্ধ ডিম লন্ডনের অন্যতম জনপ্রিয় দুপুরের খাবার। 4 কোর্সের দুপুরের খাবারের জন্য এখানে ব্যয় হবে 35 পাউন্ড। বিটমূল, বাটার মিল্ক এবং অ্যাপেল দিয়ে তৈরি বিশেষ খাবারের জন্য বিখ্যাত রেস্তোরাঁ ফেরা। লন্ডনের অন্যতম সেরা শেফ সিমন রোগানের হাতে তৈরি উল্লেখযোগ্য খাবারের মধ্যে আরও রয়েছে সল্ট বেকড সেলারিক, বাটার্ড বাঁধাকপি ও আপেলের সস। ভারতীয় খাবারের জন্য লন্ডনে বিভিন্ন রেস্টুরেন্ট জনপ্রিয় হলেও শীর্ষে রয়েছে জিমখানা। খাসির মেথি কিমা কিংবা পাওভাজি খেতে এখানে সবসময় ভিড় জমান ভোজনবিলাসীরা। চীনা খাবারের জন্য বিখ্যাত হুজং রেস্টুরেন্ট। সুউচ্চ ভবনের 33 তলায় অবস্থিত এই রেস্তোরাঁয় বসে সিচুয়ান লাঞ্চ খেতে খেতে আপনি উপভোগ করতে পারবেন বাইরের মনোরম দৃশ্য। বিখ্যাত শেফ পিয়েরে কফম্যানের রেস্টুরেন্ট কফম্যানস তার নিজ নামে বিখ্যাত। সপ্তাহের প্রায় সব দিনই রান্নাঘরে কাটানো ফরাসি এই শেফ নিত্য নতুন আইটেম উদ্ভাবনেই ব্যস্ত সময় পার করেন। কফম্যানসের 3 কোর্সের জন্য আপনার ব্যয় হবে 26 পাউন্ড। লন্ডনের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট দ্য রিটস। ফরাসি খাবারের জন্য সুপরিচিত এই হোটেলে 3 কোর্সের জন্য ব্যয় হবে 49 পাউন্ড। নাজিয়া শাকুর, সময় সংবাদ। জুনে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ঘাটতি বেড়ে পৌঁছেছে 7.1%। মে মাসে আমদানি রপ্তানিতে ঘাটতি ছিল $4090 কোটি। জুনে তা দাঁড়িয়েছে $4380 কোটি। দেশটির বাণিজ্য বিভাগ বলছে, রেকর্ড পরিমাণ আমদানি, ডলারের অতি শক্তিশালী মান এবং ভোক্তাদের চাহিদা বাড়ায় ঘাটতি বাড়ছে।
আমদানিকৃত পণ্যের মধ্যে শীর্ষে রয়েছে খাদ্য গাড়ি, কিন্তু সে তুলনায় কমেছে রফতানি পণ্যের পরিমাণ। এক সমীক্ষায় দেখা গেছে বাণিজ্য সহযোগিতার তুলনায় যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে 15%। পণ্যের দাম বাড়ায় তাই রফতানি কমেছে দেশটির। এদিকে জুনে চীনের বাণিজ্য ঘাটতি বেড়েছে 3.3%। দেশের সবচেয়ে বড় কয়লা খনি ভারতীয় কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে অস্ট্রেলিয়ার সরকার। পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে এমন আশঙ্কায় দেশটির প্রধান আদালত এই সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, এ বিষয়ে পরিবেশ মন্ত্রীর কাছে ব্যাখ্যাও চেয়েছে আদালত। এদিকে আদালতের সিদ্ধান্তে বিপাকে পড়েছে ভারতীয় কোম্পানি আদানি। কুইন্সল্যান্ডের এক খনি থেকে কয়লা উত্তোলনে সম্প্রতি এক নতুন কয়লা বন্দর টার্মিনাল স্থাপনেরও অনুমোদন নিয়েছিল কোম্পানিটি। গত বছর আদানি কোম্পানিকে কয়লা উত্তোলনের অনুমতি দিয়েছিল অস্ট্রেলিয়ান সরকার। এটি শুধু অস্ট্রেলিয়ারই নয়, বিশ্বের সবচেয়ে বড় কয়লা খনিও বটে। এখান থেকে বছরে প্রায় 60 মিলিয়ন টন কয়লা ভারতে রফতানি হয়। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার। ডিএসসিএক্স অর্থাৎ ডিএসসির প্রধান সূচক এখনো পর্যন্ত 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,877 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সরিয়া সূচক দেখতে পাচ্ছি কিছুটা কমে দাঁড়িয়েছে 1,202 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচক দেখতে পাচ্ছি 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,893 পয়েন্ট। অন্যদিকে এখনো পর্যন্ত শেয়ার বাজারে অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে দেখতে পাচ্ছি 213 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেয়ার এবং মিউচুয়াল ফান্ড লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে পাচ্ছি দাম বেড়েছে এখনো পর্যন্ত 132টির, কমেছে 106টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি টপ 20 শেয়ারে। দেখে নেব তালিকার প্রথম অবস্থানে কে রয়েছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 176 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 179 টাকা 50 পয়সা। অন্যদিকে সর্বনিম্ন লেনদেন মূল্য 172 টাকা 20 পয়সা। ইসলামী ব্যাংক রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 28 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 28 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 27 টাকা 80 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 11 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 11 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 11 টাকা 20 পয়সা। ওরিয়ন ইনফিউশন রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 51 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 51 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 47 টাকা 20 পয়সা। স্কয়ার ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 265 টাকা 50 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 268 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 264 টাকা 80 পয়সা। সাইফ পাওয়ার রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 84 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 86 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 84 টাকা। লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 124 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 125 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 123 টাকা 30 পয়সা। বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 108 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 108 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 102 টাকা 80 পয়সা। অন্যদিকে বেন গিভেল রয়েছে টপ 20 শেয়ারে দেখতে পাচ্ছি নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 73 টাকা 50 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 74 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 73 টাকা। অন্যদিকে সিভিও পেট্রোকেমিক্যাল রয়েছে টপ 20 শেয়ারে দেখতে পাচ্ছি দশম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 390 টাকা 20 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 393 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 381 টাকা 10 পয়সা। এসপিসিএল রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 184 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 182 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 186 টাকা 50 পয়সা। টেলিকম খাতের প্রতিষ্ঠান গ্রামীণ ফোন রয়েছে টপ 20 শেয়ারের দেখতে পাচ্ছি 12তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 324 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 325 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 323 টাকা। ওরিয়ন ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের 13তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 41 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 41 টাকা 30 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য 39 টাকা 50 পয়সা। ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের 14তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 52 টাকা 20 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 52 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 51 টাকা। আইএফআইসি রয়েছে টপ 20 শেয়ারের 15তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 22 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 22 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 21 টাকা 10 পয়সা। কিউএসএম ড্রাইসেল রয়েছে টপ 20 শেয়ারের 16তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 67 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 68 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 66 টাকা। বেক্সিমকো রয়েছে টপ 20 শেয়ারে দেখতে পাচ্ছি
17তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 34 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 34 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 33 টাকা 80 পয়সা। AMCL রয়েছে টপ 20 শেয়ারের 18তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 231 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 235 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 221 টাকা। বেক্সিমকো ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের 19তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 69 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 70 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 69 টাকা 10 পয়সা। অ্যাপোলো ইস্পাত রয়েছে টপ 20 শেয়ারের একদম শেষ পর্যায়ে অর্থাৎ 20তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 23 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 22 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 23 টাকা 10 পয়সা। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর শেষ করার আগে দেখে নেব আরেকবার সূচকের অবস্থান। দেখতে পাচ্ছি প্রধান সূচক এখনো পর্যন্ত 3.5 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 4877 পয়েন্টে এবং ডিএসসিএস অর্থাৎ সরিয়া সূচক কিছু পয়েন্ট হারিয়েছে, কমে দাঁড়িয়েছে 1202 পয়েন্টে এবং ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচক এখনো পর্যন্ত 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1893 পয়েন্টে এবং এখনো পর্যন্ত শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 213 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। উৎপাদন বাড়ার পরেও রফতানি আর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ চিংড়ি খাত, ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ফল আমদানিতে শুল্ক মূল্য বাড়ানোয় বিপাকে ব্যবসায়ীরা, বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকায় দাম বেড়েছে খুচরা বাজারে। এবং 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে 1200 টাকা, নতুন দর আজ থেকে কার্যকর। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।